জীবনবাড়ির গেট থেকে শুরু করে পুরো বাড়ি ফুল আর কালারিং লাইটের আলো। আবার আজকে নিউ কিছু কালেকশনের ঝাড়বাতি লাগিয়েছে। যদিও মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু যে কারণে এসবের আয়োজন সেই কারণটা ভালো কোনো কাজের নয়। এসকের সাথে যেই শেয়ার আঞ্জাম দেওয়ার কথা দিয়েছিল জাংকুক, সেটারই দলিল নিয়ে সুহি সকালে জাংকুকের কাছে গিয়েছিল। যেহেতু প্রস্তাবটা তে করেছিল, তাই অবশ্যই এখানে তে থাকাটা সবচেয়ে জরুরি সুহির কাছে। তার কাছে তে শুধুমাত্র একটা ব্যবহারের জিনিস। ডিলটা কমপ্লিট হলেই এত বছরে যে প্রতিশোধের নেশাটা কাজ করছে সেটাই করবে বলে পুষে রেখেছে। কিন্তু ওই কাইটান আবার মাঝে এসে সবটা বেচতে দেয়, সেটারই আশঙ্কা। সময়টা সন্ধ্যার অনেকটা পরে। সুগা একটু অফিসে গিয়েছিল, যেহেতু বাবা যায়নি কাজটাও তার উপরেই বর্তায়। এসেই বাহির থেকে এসব দেখে কিছুটা বিস্মিত হয়। ভেতরে এসে সবটা পরখ করে বোঝার চেষ্টা করে আসলে হয়েছেটা কি এখানে। তাই প্রথমেই নামজুনের কাছে যাওয়ার উদ্দেশ্যে কদম ফেলতে পেছন থেকে কেউ একজন বলে উঠল, কিরে তোদের বাড়িতে অনুষ্ঠান কিসের, বললি না তো? সুগা পেছন ঘুরে তাকায়। মিঙ্গুকে দেখে মুখের হাসি রেখা টেনে মিঙ্গুর কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, কখন আসলি, বললি না যে? মিঙ্গু সুগার পিঠে হালকা শব্দ করে দুটো থাপড় মেরে বলল, এখন কি আমাকে বলে বলে আসতে হবে তোদের বাড়ি? সুগা মিঙ্গুকে ছেড়ে দিয়ে বলে, সেটা কখন বললাম? তা বউকে দেখার জন্য বুঝি এত তাড়া যে ডিরেক্ট বাড়ি চলে আসলি? বেশি কথা বলিস। বউকে দেখার হলে এখানে কেন আসলাম? আর তুই তো জানিস ব্রো বিয়েটার ব্যাপারে, তাহলে আবার কেন বলছিস? ঠিক হ্যাঁ ইয়ার, আমিও দেখে নিব কতদিন বউ ছাড়া দূরে থাকতে পারিস। পেছন থেকে জিমিন বলে উঠল, ভাইয়া কখন আসলেন? মিঙ্গু স্মিত হেসে বলল, এই তো এলাম। তা বাড়িতে কিসের অনুষ্ঠান চলছে আমাকে না জানিয়ে? আবার তুমিও এসেছো দেখছি। নতুন করে আবার বিয়ে করবে নাকি এই বেটাকে? বলেই সুগার পেটে ঘুষি মারলো আস্তে। আহ করছিস কি, যা তো ওভার অ্যাক্টিং বন্ধ কর, আগে ফ্রেশ হয়ে আয়। হ্যাঁ ভাইয়া আপনি যান, আমি আর জিসু কিছু তৈরি করছি। জিসু আই মিন ও কি এখানে এসেছে? ও তাহলে তুই না জেনেই এসেছিস। দেখলি হার্ট কানেক্ট এমনই হয়। বলেই হু হু করে হাসতে লাগলো সুগা। পেছন থেকে কড়া গলায় কেউ একজন বলে উঠল, এটা মজা করার জায়গা না, কথা বলার হলে উপরে গিয়ে কথা বল, পার্টি মেম্বারস আসবে। সবার দৃষ্টি এখন দরজার কাছে। জাংকুক কারো দিকে না তাকিয়ে পাশ কেটে সোজা হেঁটে উপরে চলে যায়। তার মানে জাংকুক বোর বিজনেস পার্টি হবে হয়তো, সেটা নিয়ে আমরা মাথা ব্যথা না করলেও চলবে। আপনারা ফ্রেশ হয়ে আসুন, আমি গেলাম। তুই কি আমাকেও বললি? জিমিন আবার পেছন ফিরে তাকায়। কি হলো, উত্তর দে। যার ইচ্ছে যাবেন, কিন্তু আপাতত মিঙ্গু ভাইয়াকে মেন করেছি। আপনি নিজেকে মনে করলে করতেই পারেন। কথাটা ইচ্ছে করে খোঁচা দিয়ে বলে দ্রুত পায়ে কিচেনের দিকে চলে গেল জিমিন। সুগা কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে। জিসু উপর থেকে সবটাই খেয়াল করছে, তবে সে নিচে গিয়ে কি করবে? উল্টো নিজেকে সবার মাঝে ছোট মনে হবে, তাই তো যায়নি। এতগুলো বছর পর আবারও পা বাড়াচ্ছে সেই জীবনবাড়ির রাজকীয় সাদা মার্বেল পাথর দ্বারা তৈরি চিরচেনা বাড়িতে, যার প্রতিটি জায়গা তার খুব ভালো করেই চেনা আছে। আচ্ছা, কোনো কিছু কি পরিবর্তন হয়েছে নাকি আগের মতোই আছে সবটা? গেটের সামনে দাঁড়িয়ে তে এসব ভেবে যাচ্ছে। তে নীরবতায় প্রকাশ করছে অতীত নিয়ে ভেবে যাচ্ছে। পাশ থেকে কাই বলল, তেয়াং কি হলো? চলো আমি আছি তো, সমস্যা হবে না। ওই সুহির সাথে তো পরে বোঝাপড়া করে নেব, আপাতত কিছু করার নেই। আর ভয় পেও না, আমি তোমার পাশ থেকে কোথাও যাব না। তে কথা না বাড়িয়ে মাস্কটা একটু টেনে মাথার ক্যাপটাও একটু নিচের দিকে টেনে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে গেট পেরিয়ে ভেতরে পা রাখলো। তে রুমের ভেতর ঢুকতে পাশ থেকে কয়েকজন লোক ওয়েলকাম ম্যাম বলে সম্মাননা জানালো। তের হাত পা বরাবর ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনো দিক না তাকিয়ে সোজা গিয়ে রুমের মাঝ বরাবর যে ছোট টেবিলটা রাখা হয়েছে দেখে বোঝা যাচ্ছে আলোচনাটা এখানেই হবে, তাই চেয়ার টেনে সেখানে বসে গেল। তের পেছনে মন দাঁড়িয়ে আছে, পাশেই কায়ও বসে গিয়েছে। সহি অবশ্য এখনো আসেনি। তে বারবার হাত কচলাচ্ছে, হাতের তালু ঘামছে। রিল্যাক্স তেয়াং, তেমন কিছু নয়, শুধুমাত্র কিছু সাইন লাগবে। তোমাকে বেশিক্ষণ থাকতে হবে না, কাজ শেষ হলেই চলে যেও। তে কিছুই বলছে না, চুপচাপ মাথা ঠান্ডা রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে। ওয়েট, আমি একটু আসছি বলে কায়ে জায়গা ছাড়ে। উদ্দেশ্য ড্রিঙ্কস করবে একটু। তিয়াং এসব পছন্দ করে না, তাই জায়গা থেকে উঠে ডিরেক্ট অন্য কোথাও চলে গিয়েছে। একজন ওয়েটার এসে বলল, ম্যাম লাগবে কিছু? বলেই একটা ড্রিঙ্কসের গ্লাস এগোতে গেলেই মন বলল, ম্যামের জন্য ওয়ার জুস প্লিজ। আর এসব ম্যামের সামনে দ্বিতীয়বার নিয়ে আসবেন না, ওকে? লোকটা সম্মতি জানিয়ে হাতের ট্রে থেকে জুসের একটা গ্লাস টেবিলে রেখে চলে যায়। হঠাৎ করে জিমিন এসে মনের কাছে গিয়ে আস্তে করে বলতে লাগলো, একটা কথা বলবো, শুনবেন? ইয়েস, কিছু বলবেন? আপনার ম্যামের নামটা জানতে পারি?
এসকে গ্রুপের সিও মিস তেয়াং। এইটুকু বলতেই ফিস ফিস আওয়াজ শুনে তে পেছন ঘুরে তাকিয়ে কিছু বলতে নিবে, তখনই চোখ যায় জিমিনের দিকে। জিমিনও খেয়াল করে মুখে হাসি দিয়ে ভীত গলায় বলল, আসলে ম্যাম আমি এ বাড়ির বউ। আই মিন আপনারা আজ যার সাথে বিজনেস নিয়ে কথা বলবেন তার ছোট ভাইয়ের বউ। বলছিলাম যে একটু কথা বলা যাবে আপনার সাথে? পাশ থেকে মন বলে উঠল, সরি ম্যাম, আসলে ম্যাম যার তার সাথে কথা বলেন না প্রয়োজন ছাড়া। তেও আর কিছু বলে না, আবারও সামনের দিকে দৃষ্টি ফেলে। কথা বললে নিশ্চিত আবেগে পড়ে ভুল করে বসবে, তাই চুপ করে হজম করে নেয় বিষয়টা। জিমিন এবার মন খারাপ করে চলে যেতে নেয়। ইচ্ছে তো করছিল একটু কথা বলতে, কেন যেন এই মেয়েটাকে তের সাথে মিল খুঁজে পাচ্ছে বারবার। তার উপর ডান হাতের দাগটা কিসের? তের হাতেও এখানে একটা দাগ দেখেছিল শেষের দিন, হয়তো জাংকুক ভাইয়া আঘাত করেছিল, এটাই ভেবেছিল সেই দিন জিমিন। আবার এই মেয়েটার হাতে যদিও দাগটা স্পষ্ট নয়, তবুও কেন যেন মন মানছে না। কিন্তু তে কিভাবে হবে? তে তো সুশীল নম্রভদ্র ছিল। ভাবনার মাঝেই তে পেছন থেকে বলে উঠল, হোয়ার ইজ ইউর ওয়াশরুম? জিমিন পেছন ঘুরে তাকিয়ে বলল, আমাকে বললে? সরি, আই মিন আমাকে বলেছেন? ইয়া, ইমার্জেন্সি। জিমিন কাছে এসে বলল, আচ্ছা আমার সাথে আসুন। তে উঠে দাঁড়ায়। মন তের সাথে যাওয়ার জন্য সামনে আসতে তে ইশারা করে নিষেধ করে। দোতলায় গেস্ট রুমটা দেখিয়ে দেয় জিমিন। তে ভেতরে ঢুকে বলল, থ্যাঙ্কস। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? সে হোয়াট ইউ মিন? আপনার কণ্ঠটা আমার একজন ফ্রেন্ডের সাথে কেমন যেন মিল পাই। ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, আপনার আরো অনেক কিছু মিলে যায় তার সাথে। আচ্ছা আপনার ফেসটা কি একটু দেখতে পারি? তে দু হাতে নিজের পকেটে পুরে বলতে লাগলো, ভেরি ইন্টারেস্টিং। নাম কি তার? তে। আসলে ও। এইটুকু বলতেই তে বলে ওঠে, এখন তুমি যেতে পারো এখান থেকে। জিমিন মুখের উপর কিছু বলতে পারলো না, চুপ করে জায়গা ছাড়ে। জিমিন যেতে তে রুমটা আটকে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে মাথার ক্যাপটা খাটের উপর রেখে মাস্কটা খুলে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে কিছুটা জোর আওয়াজে নিঃশ্বাস নেয়। কিছুক্ষণ পর বেরিয়ে এসে আবার আগের মতো গেট আপ নিয়ে রুম থেকে বেরিয়ে যাইতে, কিন্তু নিচে যাওয়ার সময় ঠিক প্রথম দরজাটায় চোখ আটকায়। দরজাটা একটু খোলা, যার কারণে নামজনের ঘুমন্ত নিষ্পাপ মুখখানা স্পষ্ট। মুহূর্তেই তের ভেতরে তাণ্ডব শুরু হয়। একটিবার ছুঁয়ে দেখতে ইচ্ছে হয় চাচাকে। কতদিন এই লোকটা মাথায় হাত বুলিয়ে দেয় না। খুব ইচ্ছে হয় আবার চাচা জানের স্নেহ ভরা শীতল অনুভূতি ছোঁয়া পেতে, যার মধ্যে আছে মমতা, মায়া, কেয়ার। কথাগুলো ভাবতে ভাবতে দু কদম এগিয়ে যায় দরজার দিকে। চোখের কোণে জলের বিন্দু আবার প্রকাশিত। আকস্মিক তখনই কেউ একজন পেছন থেকে হাতখানা ধরে টানতে টানতে একটা রুমে নিয়ে যায়। পুরো বাড়ি যেহেতু শুধু কালার বাতি লাগানো, তাই কিছুটা অন্ধকার তাকায় আর বিষয়টা এমন হঠাৎ ভাবে ঘটায় তে কিছু বলার সুযোগই পায় না। রুমে নিয়ে তের হাতখানা কিছুটা ধাক্কা দিয়ে ছেড়ে দেয়, তারপর দরজা লাগিয়ে দেয়। তে দু কদম পিছিয়ে যায়। কে আপনি? এমন করছেন কেন? কথাটা বলেই মেজাজটা যেন তীব্রতর হয়ে যায় জাংকুককে দাঁড়িয়ে থাকতে দেখে। প্রথমে চেঁচিয়ে কিছু বলতে চায়, তার আগে খেয়ালে আসে সে এখন এই বাড়িতে আছে আর এখানে সে অপরিচিত ছাড়া কেউ না। তাই নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে যেই হাতে জাংকুক স্পর্শ করেছিল সেই জায়গাটায় অন্য হাত দিয়ে ঘষতে ঘষতে একটু কঠোর গলায় বলল, এভাবে কেন এনেছেন? কোন ধরনের অসভ্যতা? লিমিট ক্রস করবেন না মিস্টার জিয়ন। জাংকুক এক পা করে পকেটে হাত ঢুকিয়ে এগোতে লাগলো। হেই লিসেন, কি করছেন? নিজের সীমার বাইরে কিছু ভালো নয়, এর ফল কি হবে আপনি জানেন? জাংকুকের মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সেই রক্তবর্ণ চক্ষুদ্বয় নিয়ে তের দিকে এগিয়ে আসছে। তে দু কদম পিছিয়ে গিয়ে বলল, সত্যি করে বলুন তো মিস্টার জিয়ন, এমন বিহেভিয়ারের কারণ কি? কোনো প্রবলেম নাকি শেষ পর্যায়ে এসে শেয়ার দিচ্ছেন না সেটা জানাবেন। অবশ্য আমার এতে কোনো প্রবলেম নেই, আমাদের কোম্পানি ওইখানেই স্থাপিত হবে, সেটা যে করেই হোক আমি দাঁড় করাবই, মাইন্ড ইট। কথাটা বলে তে পাশ থেকে জগটা এনে ঠিক জাংকুকের স্পর্শকৃত স্থানটায় পানি ঢেলে আবারও ঘষতে ঘষতে বলল, আর দ্বিতীয়বার যেন এমন হুটহাট স্পর্শ না করেন, লাস্ট ওয়ার্নিং আপনার জন্য, নয়তো খুব ভালো হবে না বিষয়টা। বলেই পাশ কাটিয়ে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে যেতে নিলে জাংকুক এক হাতে থেকে এক টানে সামনে এনে দাঁড় করায়। আকস্মিক হ্যাচকা টানের কারণে তের মাথা থেকে ক্যাপটা খুলে সাইডে পড়ে যায়। তে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, জাস্ট ওয়েট, ওয়ান কল। বলেই পকেট থেকে ফোনটা নিয়ে একটা নাম্বার ডায়াল করতে যাবে, তার আগেই জাংকুক তের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। ডোন্ট ক্রস ইউর লিমিট মিস্টার জিয়ন। স্টুপিড ননসেন্সদের মতো আচরণ করে নিজের অশালীনতার পরিচয় দেবেন না আশা করি। আমি তো শুনেছি আপনি নাকি মেয়েদের প্রতি খুব উইক, তবে এটা কি আদৌ সত্যি? আই থিংক ইটস নট রাইট, নয়তো এমন ব্যবহার করতে পারতেন না আপনি। জাংকুক কিছুটা শান্ত গলায় বলল, কি করব বলেন বেবি, আপনি যে খুব হট, আই থিংক ইউ আর ভেরি সেক্সি। তের এবার ধৈর্যের সীমা অতিক্রম ছাড়িয়ে যায়। এসব কথা বলতে লজ্জা লাগছে না? এত
বড় একজন প্রফেশনাল মানুষ হয়ে এসব বলছেন? আমি যদি বাইরে গিয়ে সবাইকে সবটা সত্যি বলে দেই, কি হবে আপনার? কালকের পত্রিকায় হেডলাইন কি থাকবে? জাংকুক স্মিত হেসে বলল, যা ইচ্ছে করবেন, তবে পরেরটা পরে, এখন এই ড্রেস চেঞ্জ করুন। বলে জাংকুক খাটের উপর একটা গোলাপি রঙের ভারী গাউনের দিকে ইশারা করলো। আপনি আমায় বলে দিবেন কোনটা পরবো, কি পরবো? যত সব ফালতু জোকস, আমাকে যেতে দিন, নয়তো ভালো হবে না। আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে বেবি, এখন আমি যা বলবো সেটাই আপনাকে করতে হবে মিস। তের মুখের রিঅ্যাকশনটা বেশ মজার মনে হলো জাংকুকের কাছে। এই বুঝি সবকিছু পিছিয়ে ফেলবে, চোখ দুটোই বলে দিচ্ছে। জাংকুক হাসিটা একটু আড়াল করে বলল, কি হলো, কোনো প্রবলেম? আপনি জানেন আমার জন্য কত হাজার হাজার মেয়ে পাগল হয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, সেখানে আমি নিজেই আপনাকে অফার করছি। এর চাইতে ভালো সুযোগ পাবেন না আমার মনে হয়। সব মেয়েদের মতো আমাকে মনে হচ্ছে? যারা লাইন ধরে আছে তাদের কাছেই যান না, কেন বারবার আসছেন আমার লাইফে? হোয়াই? আনসার মি। একটা না কথাগুলো বললতে, কিন্তু কথার মাঝে যে ভুলগুলো করেছে সেটার দিকে একটু মন নেই তের। মাথায় রাগে বিশাল পাহাড় জমে গেছে এতক্ষণে। জাংকুক কিছুটা হেয়ালি ভাবে ইচ্ছে করে বিরক্তি নিয়ে বলল, আসলে ঠিক কি বললেন বুঝলাম না। আমি তো আপনার পিছনে কখনো ছুটিনি, সেদিন মিটিং এ দেখে ভীষণ ভালো লেগে গিয়েছে। আমি কি করব বলুন? এখন আপনাকে আমার লাগবে। আর এই ছোট ড্রেস যেখানে সেখানে আজ থেকে আপনার পরিধান করা বন্ধ। লং ড্রেস পরতে হবে, বুঝেছেন? নয়তো কি করব আপনাকে কোনো ধারণা নেই আপনার। তে দাঁতে দাঁত চেপে বলল, আমার থেকে আপনাকে ভালো করে কেউ চিনবে বলে মনে হয় না। আচ্ছা, মেয়ে দেখলে কি ইচ্ছে মেটাতে মনে হয়? সেটা ভুল বললেন। আসলে হয়েছে কি, অনেকগুলো মেয়ে নয়, আপনার আগে শুধুমাত্র একটা মেয়ের সাথে ইচ্ছে মেটাতে চেয়েছিলাম, কিন্তু ওটাকে দিয়ে তো ইচ্ছে মেটাতে পারিনি। তার আগে মেয়েটা উপরে চলে গেছে, আই মিন বেঁচে নেই। তাই একজনকে নিয়ে ভেবে গেলে তো আর হবে না। আপনাকে আমার কাছে ভীষণ হট মনে হয়েছে, তাই সোজাভাবে বলে দিলাম। জাংকুকের প্রতিটা কথা তের বুকে তীব্র আঘাত করে যাচ্ছে। মানুষ এতটা নির্দয় কিভাবে হয়? কিভাবে বলতে পারলো আমি মারা গিয়েছি? কিভাবে এত জলদি তেকে ভুলে গেল এই লোকটা? অচেনা একটা মেয়েকে কিভাবে সেক্সি হট এসব বলতে পারলো উনি? আমি তো ভাবতাম উনি সাইকো, পাগল। কিন্তু ভালোবাসা মিথ্যে নয়, ব্যবহার আচরণ এসব উল্টোপাল্টা করতে পারে, কিন্তু ভালোবাসা মিথ্যে নয়। সেদিন রাতে যেটা করেছিল সেটার উপর আমার ঘৃণা থাকতে পারে, কারণ কখনো এসব আশা করিনি বিয়ের আগে। কিন্তু আপনাকে তো বিচারের কাঠগড়ায় কখনো দাঁড় করাতে চাইনি। তবে আজ আমাকে আবার ভুল প্রমাণিত করে দিলেন মিস্টার মাফিয়া। কথাগুলো ভেবেই চোখের জল বাঁধ ভেঙে গড়িয়ে পড়ে। নিশ্চুপ হয়ে দৃঢ় দৃষ্টি ফেলে তাকিয়ে থাকে জাংকুকের চোখ জোড়ায়। জাংকুক হালকা ধমকিয়ে বলল, কি বলেছি শোনেননি? আপনাকে পছন্দ করি, আর আমি যাকে পছন্দ করি এমন ভাবে কাঁদতে দেই না। চোখ মুছেন, নয়তো আমি কি করতে পারি? এইটুকু বলে আরেকটু কাছে আসে তের। তে নিজেকে আবারও কন্ট্রোল করার চেষ্টা করে দু হাতে চোখ মুছে নিয়ে কড়া গলায় বলে দিল, যাদেরকে আপনি পছন্দ করেন তাদেরকেই বেশি করে কাঁদাতে পছন্দ করেন, এটাই রিয়েল। বলে তে আবারও চলে যেতে নেয়, কিন্তু ফোনের কথা মনে আসতেই বলল, আমার ফোন দিন বলছি। বলে ডান হাতটা বাড়িয়ে দেয়। জাংকুক তের হাতে ফোনটা না দিয়ে উল্টো হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এসে এক হাতে কোমর পেঁচিয়ে ধরে, অন্য হাতে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে। তের কপালে চলে আসা চুলগুলো কানের কাছে গুজিয়ে দিতে দিতে বলল, আরো অনেকটা পড়তে হবে আপনাকে মিস। যে আগুনে এতদিন আমি পড়েছি, তবে আপনার পদ্ধতিটা ভুল ছিল। ছাড়ুন বলছি, আপনার চেয়ে নিচু মনের মানুষ আমি আর দুটো দেখিনি। সেটাই বলছি, আমি ছাড়া অন্য কারো মাঝে কিছু খুঁজতে যাবেন না, নয়তো এর তাপমাত্রা সহ্য সীমার বাইরে চলে যাবে। তবুও আপনি রেহাই পাবেন না। তে ছোটার জন্য চেষ্টা করছে, কিন্তু জাংকুকের এই শক্তির কাছে পেরে উঠছে না। সেকেন্ড কয়েক পর জাংকুক নিজেই ছেড়ে দিয়ে বলল, ড্রেস চেঞ্জ করে নিচে আসো, নয়তো দরজা খোলা হবে না, এখানেই থাকতে হবে রাতটা। কথাটা বলে জাংকুক দ্রুত পায়ে বাইরে থেকে দরজাটা আটকিয়ে দিয়ে বেরিয়ে গেল। দৌড়ে গিয়ে দরজা খোলার জন্য ধাক্কাতে লাগলো। দরজা খুলে দিন বলছি, কিন্তু এই দরজা খোলার নয়, তে ভালোভাবেই জানে। তাই আর বৃথা চেষ্টা না করে খাটের উপর ধপাস করে বসে পড়লো। মুখের মাস্কটা এক টানে খুলে ছুঁড়ে মারলো। কেন সবসময় বাড়াবাড়ি করতে হবে? এমন কেন আপনি? তে রাগের সীমা ছাড়ায়, কিন্তু কি করবে সে? কিছু করার নেই তো। রুমের মধ্যেই একবার ডানে আরেকবার বামে হাঁটতে লাগলো। এতক্ষণ মাথা গরম থাকার কারণে ফোনের কথা ভুলেই গিয়েছে। হঠাৎ ফোনের কথা মাথায় আসতেই খাটের ওপর ফোনটা কোথায় আছে দেখতে যায়, কিন্তু কোথায় তার ফোন? পুরো বিছানা উলটপালট করে ফেলেছে, চোখে পড়েনি। তারপর শিওর হলো নিশ্চিত যাওয়ার সময় ফোনটাও নিয়ে গেছে। এদিকে নিচে সহি এসে বসে আছে, কাইকে বারবার জিজ্ঞেস করছে ও আসছে না কেন। কাই তো প্রায় পাগল অবস্থা,
না বলে কোথায় গিয়েছে? মনের থেকে জেনেছে উপরে ছিল, সেই রুমটাও খুঁজে এসেছে কিন্তু পেল না। আচ্ছা জাংকুক কিছু করেনি তো? জাংকুক হেয়ালি ভাব নিয়ে একটু দূরের চেয়ারটায় বসে মনে কিছু একটা দেখে যাচ্ছে তখন থেকে। আবার মাঝে মাঝে হাসির রেখা ফুটে উঠছে মুখে। যদিও কালার বাতিতে জাংকুকের এমন ডোন্ট কেয়ার ভাবটা বোঝা যাচ্ছে, তবে হাসিটা বোঝা যাচ্ছে না। কাইয়ের বিষয়টা বিরক্তকর মনে হলো। জাংকুকের সামনে গিয়ে বলল, হেই সত্যি করে বল তে কোথায়? জাংকুক ফোনটা হালকা নিজের দিকে ঝুঁকিয়ে কায়ের দিকে তাকিয়ে বলল, তোদের সাথে তো আসার কথা ছিল, তা আমি কি জানি? জলদি কর নয়তো পার্টি বন্ধ করে দেই, চলে যা। দেখ একদম ভাব নিবি না, আমি ঠিক বুঝতে পারছি তুই জানিস তে কোথায়। বিরক্ত করিস না তো আর বাচ্চাদের মতো। যেতে বললাম যা, আমার ঘুম পাচ্ছে। মিসেস সোহিকে গিয়ে বল সিও কোথায়, যদি না আসে তবে তোদের সাথে যেই শেয়ারটুকু দেওয়ার কথা বলেছি ওইটা ক্যান্সেল। বাড়াবাড়ি করছিস। তে কোথায় সেটা বল। তে কোথায় সেটা বলতে বলেছি, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না জাংকুক। জাংকুক আর কিছু না বলে সোফা থেকে উঠতে উঠতে বলল, 10 মিনিট টাইম দিচ্ছি, এর মধ্যে সব ঠিকঠাক না হলে সব ক্যান্সেল হয়ে যাবে, সাথে তোদের স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে। কথাটা শেষ করে জাংকুক উপরের দিকে চলে যায়। কাইকে জাংকুকের সাথে কথা বলতে দেখে সোহি দ্রুত পায়ে এসে জিজ্ঞেস করলো, কি বলেছে ওই জাংকুক? বলেছে সবাইকে 10 মিনিটের মধ্যে উপস্থিত না হতে পারলে ডিল ক্যান্সেল। কিন্তু এখন এটা আমি ভাবছি না, তেয়ং কোথায় গিয়েছে সেটাই ভাবছি বলেই কাই তেকে খোঁজার জন্য জায়গা ছাড়ে। সোহি রাগে ক্ষোভে ফুঁসতে লাগলো। স্বপ্ন সত্যি হওয়ার আগেই ওই মেয়েটা না আবার সব ভেস্তে দেয়। সোহি বারবার তেকে ফোন কল দিতে লাগলো। জিমিন আরএমকে খাবার খাইয়ে দিচ্ছে। জিসুর নিচে এসব বিরক্ত লাগছে। মদের গন্ধ পুরো বাড়ি যেন মদের কারখানার মতো লাগছে। জিমিনের কাছে বলে আগেই চলে গিয়েছে রুমে। প্রথমেই ওয়াশরুমে যায়, কিন্তু হঠাৎ পেট যেন ওসবের গন্ধে মুচড়ে উঠেছে বারবার। মাথাটা কেমন করছে। ছিঃ, এসব মানুষ কিভাবে খায়? আর ভাইয়া এসব করার আর জায়গা পেল না, বাড়িতেই করতে হলো। মাথায় কতক্ষণ পানি দিয়ে বেরিয়ে আসলো জিসু। পাশ থেকে তোয়ালেটা নিয়ে মাথা মুছতে লাগলো। এখনো যেন গন্ধ যাচ্ছে না, তাই দরজাটা লক করে দেওয়ার ইচ্ছা। সেখানে গিয়ে চোখ আটকায় ওই রুমের দরজার সামনেই সুগা ভাইয়া আর মিনগু রেলিং এর 2 হাতে ভর দিয়ে নিচের দিকে তাকিয়ে সবটা দেখে যাচ্ছে। জিসু কিছুটা মুহূর্ত সেদিকে তাকিয়ে কাটালো। একটু স্পষ্টভাবে দেখতে ইচ্ছে হচ্ছে ওনাকে, যেটা আপাতত এখন সম্ভব না। সুগা মিনগুর দিকে ফিরে কিছু একটা বলতে যাবে, তখন জিসুকে দেখে চুপ করে যায়। মুখে হাসি ফুটিয়ে বলল, কি হয়েছে তোমার? জিসু স্মিত হেসে বলল, না আসলে ওসবের স্মেলটা বড্ড বিরক্ত লাগছে। সুগা দুষ্ট হেসে বলল, তা ওইখানে দাঁড়িয়ে কি দেখছিলে? সত্যি করে বলো তো, এখান থেকে নিশ্চয়ই স্মেলটা আরো প্রগাঢ় হবে। তবে বিরক্ত নিয়েই এখানে দাঁড়িয়েছিলে কেন? আসলে দরজাটা আটকে দিয়েছিলাম আর কি। হ্যাঁ সেটাই তো, দরজা আটকাতে গিয়ে দৃষ্টি আটকে গিয়েছে হাজবেন্ডের উপর, তাই না? সুগার এমন ঠোঁটকাটা কথায় জিসু একটু লজ্জা পেয়ে কাচুমুচু করা শুরু করে দিল। এই কি পরিস্থিতিতে পড়েছে একমাত্র সে জানে। না পারছে ঠাস করে দরজাটা লাগিয়ে নিজেকে লুকাতে, আর না পারছে কোনো জবাব দিতে। সুগা করছিসটা কি? চল এখান থেকে, লাভ নেই, বাইরে গেলে আস। মিনগু কি হচ্ছে এসব? আসার পরে মেয়েটার সাথে একবার কথা বলেছিস? জ্ঞান বুদ্ধি দেখছি সবটা খেয়ে ফেলেছিস। কথাটা বলে সুগা মিনগুকে আকস্মিক ধাক্কা মারে রুমের ভেতরে। মিনগু প্রস্তুত ছিল না, তাই তাল সামলাতে পারেনি। কিছু বুঝে ওঠার আগেই সুগা দরজাটা লাগিয়ে দিয়ে বলল, আজ এখানেই থাকবে দুজন। দেখ এখন বিয়ে হয়েছে, সেটা যেভাবেই হোক মানতেই হবে, তাই না? বলে সুগা হালকা ভাবে হাসতে হাসতে চলে যায়। জিমিন আরএমকে খাবার ওষুধ খাইয়ে দিয়ে রুমের দিকে আসতে চেয়েছিল, কিন্তু সুগা কোথা থেকে এসে মাঝপথে আটকায়। কিছু হয়েছে? সুগা চুপচাপ দাঁড়িয়ে আছে, পকেটে হাত গুজে। বলুন না কিছু হয়েছে? মিনগু ভাইয়া কিছু খেয়েছে? বাড়িতে এই অবস্থা, তাই রান্না করতে পারিনি। সুগা কোনো কথা না বলে জিমিনের হাত ধরে টেনে সুগার রুমে নিয়ে গিয়ে হাত ছেড়ে দিয়ে দরজা আটকায়। আরে করছেনটা কি? কি হয়েছে বলবেন তো? সুগার মুখে তবুও কথা নেই। মুখে কোনো প্রবলেম নাকি সত্যি বোবা হয়ে গেছেন? সুগা কথা না বলে জিমিনের একদম কাছে এসে বলল, বিয়ে হয়েছে কত বছর? কার বিয়ে? তোর। জিমিন ডান হাতে মুখের ওপর হাত রেখে কাশতে থাকে। ঢং কম করবি, সোজা উত্তর দে। কেন? আমার বিয়ে দিয়ে আপনি কি করবেন? তোর কি এখন আবার বকা শুনতে ইচ্ছে হচ্ছে? তাহলে বল, আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি। সুগার কথায় জিমিন কিছুটা ভয় পেয়ে কাপা গলায় বলল, 3 বছরের উপরে হবে হয়তো। 3 বছর 3 মাস 19 দিন। ডেটটাও ঠিক করে মনে রাখতে পারিস না দেখছি। বাচ্চা কাচ্চাদের জন্মের ডেট মনে রাখতে পারবি তো নাকি? জিমিন অবাকের চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এই লোক বলে কি এসব? হঠাৎ কি হলো আজ ওনার? এভাবে তাকিয়ে কি দেখছিস? বিয়ে হয়েছে এতদিন হয়ে গিয়েছে, বাসর রাত উদযাপন করেছিস?
জিমিন লজ্জায় যেন মরে যেতে ইচ্ছে হচ্ছে, কি সব বলে যাচ্ছে তখন থেকে। কথাটা কাটিয়ে বলল, আমাকে যেতে দিন, যিশু হয়তো খুঁজছে আমায়। বলে পাশ কাটিয়ে যেতে নিলে সুগা জিমিনের বাহু ধরে আবার বলল, নিজের দিকে ফিরিয়ে বলল, উত্তর না দিয়ে কোথায় যাচ্ছিস? এত জোরে ধরেছেন কেন, ছাড়ুন। আর আপনার মাথাটা মনে হয় একটু ডক্টরের কাছে দেখানো উচিত। কি সব বলছেন, নিজেও জানেন না। সত্যি করে বলুন, আপনিও ড্রিঙ্কস করেছেন তাই না? সুগা কপাল কুঁচকে বলল, তোর কি মনে হয় আমি এসব খাই? তাহলে উল্টাপাল্টা কি সব বলে যাচ্ছেন তখন থেকে? কথা না বাড়িয়ে উত্তর দে। 3 বছর বিয়েতে বাসর হয়েছে তোর হাজবেন্ডের সাথে। জিমিন কি বলে এই লোকটার মুখ বন্ধ করবে সেটা তার জানা নেই, তাই আবারও বলল, আমাকে যেতে দিন, যিশু খুঁজছে আমায়। ওরা বাসর করছে ওদের রুমে, তুই মাঝে গিয়ে ডিস্টার্ব করে ওদের আবেগময় মুহূর্তটা নষ্ট করতে চাস? এটা দেখছি তুই আমার চেয়েও বেশি লজ্জাহীন মেয়ে। জিমিন এবার হঠাৎ করে এই সুগার মুখ চেপে ধরে বলল, একদম চুপ থাকেন, আর একটা কথাও শুনতে চাই না। আপনার লজ্জা শরম নেই, সাথে আমারটাও ডোবাচ্ছেন। যেতে দিন বলছি। সুগা জিমিনের হাতটা মুখের ওপর থেকে সরিয়ে বলতে লাগলো, তুই তো দেখছি আমার থেকেও ফার্স্ট। জিমিন কপাল কুঁচকে বলল, কি বোঝাতে চাইছেন? এই যে আমার ওপর যখন তখন হামলা করে বসছিস। ইডিয়েটের মতো কথা বলা বন্ধ করুন, নয়তো কিন্তু। সুগা জিমিনের কথা কেড়ে নিয়ে বলল, কিন্তু কি করবি? বল। আচ্ছা, আপনি আমার পেছনে কেন এভাবে লেগে আছেন বলবেন? আমি তো আপনাকে জ্বালাইনি। আর নতুন কাউকে পেয়েছিস, আমাকে কেন জ্বালাবি? জিমিন এবার একটু উঁচু গলায় বলল, বেশি হয়ে যাচ্ছে এবার। প্রিয় মানুষ থাকতে কেউ অন্য কাউকে চুজ করে না। আচ্ছা, এখন আবার নতুন করে প্রিয় মানুষও জুটিয়ে নিয়েছিস, এই কারণে বাড়ি থেকে চলে গিয়েছিস? জিমিন এবার বিরক্ত হয়ে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই, তাই দয়া করে প্রশ্ন করা বন্ধ করুন আর আমাকে যেতে দিন প্লিজ। সুগা এবার জিমিনকে আকস্মিক 2 হাতে তুলে নিয়ে বলল, বুঝিয়ে বল তাহলে। আমি একটু কম বুঝি। কি করছেনটা কি? নামান বলছি। আজ কি হয়েছে আপনার, সত্যি করে বলুন। আমাকে ফেলে দিবেন তাই না? এই ছিল আপনার মনে? কি করেছি আমি আগে বলুন। কথা শেষ হওয়ার আগেই সুগা বলল, ওহ, এভাবে লাফাচ্ছিস কেন? আর তোকে কি খাবার খেতে দেয় না বাড়িতে বলতো? হাওয়ার সাথেই তো মনে হয় উড়ে যাবি, তখন তো দোষ পড়বে আমার উপর। আমি তোকে হাইটেক করে নিয়েছি। আপনার আজগুবি কথাগুলো এবার ছাড়ুন প্লিজ, আর আমাকে নামান। সুগা বিরক্ত হয়ে এবার খাটের উপর গিয়ে পা ঝুলিয়ে বসে বলল, কি হয়েছে, এমন করছিস কেন মাছের মতো? কোল থেকে নামান বলছি। সুগা কোনো কথা বলল না। জিমিনের এই একটু পর পর মুড চেঞ্জ হওয়ার ইমোজির দিকে তাকিয়ে রইল আর মুচকি হাসলো। জিমিন ছোটার জন্য বারবার সুগার বুকের ওপর কিল ঘুষি বসাতে লাগলো। কিছুক্ষণ পর নিজেই হয়রান হয়ে ছাড়ানোর বৃথা চেষ্টা বন্ধ করে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। জিমিনকে এভাবে দেখে সুগার বেশ মজাই লাগছে। আচ্ছা, এই মেয়েটা কখন আমার হৃদয় ছুঁয়ে গেল? কি আছে এই মেয়েটার মধ্যে? আমি তো কখনো এমন করে দেখতে চাইনি, তবে হঠাৎ হঠাৎ ও চলে যাওয়ার পর কেন দেখতে ইচ্ছে হতো এত। আচ্ছা, কখনো কি ও দেখেছে ভার্সিটিতে আমি দাঁড়িয়ে কতটা সময় পার করেছি একটু দেখার জন্য? হয়তো না। জিমিন এবার শরীরের সবটা ভার সুগার উপর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, বজ্জাত ছেলে একটা, এমন কেন করছে আমার সাথে আজ? সুগা জিমিনের এই বিড়বিড় করা শব্দ বুঝতে সমস্যা হয়নি, এতটা কাছে থাকায়। মুচকি হেসে আলতো ভাবে জিমিনের কপালে পরশ এঁকে দেয়। আকস্মিক ঘটনায় জিমিন চোখ খুলে সুগার দিকে তাকায়। সুগা ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, কিছু হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? জিমিন চুপসে আছে। এটা কি ছিল বোঝার চেষ্টা করছে। সত্যি ছিল তো নাকি কল্পনাই ছিল? সুগা এবার জিমিনের দিকে তাকিয়ে বলল, কি ভাবছিস এত? আপনি কি একটু আগে আমার কপালে এটুকু বলে নিজেই থেমে যায়? কি বলবে সে? মুখ দিয়ে বলতে পারবে এসব কথা? তারপর বল, কি করেছি আমি? দেখুন, ঢং করবেন না বলে দিলাম। সত্যি করে বলুন, আপনি কি? সুগা জিমিনকে শেষ করতে না দিয়ে এবার ঠোঁট জোড়ায় হালকা ভাবে চুমু এঁকে বলল, তারপর বল, আমি কি? জিমিনের চোখ দুটো কোথায় আটকে আছে নিজেরও জানা নেই, শুধু জানে কোনো এক ভাবনার জগতে সে চলে গিয়েছে। সুগা মুচকি হেসে জিমিনকে কোল থেকে নামিয়ে দিয়ে দাঁড়িয়ে বলল, কিছু বলবি? আর না বললে আমার রুম থেকে বিদায় হ। জিমিন ভাবনা থেকে ফিরে এসে বলল, কি করলেন আপনি এগুলো? আপনার কি লজ্জা নেই? কেন? তোর আরো লাগলে বল, দিয়ে দিচ্ছি। এই না বলে খাট থেকে উঠে দাঁড়িয়ে দৌড় দরজার দিকে। আর এতক্ষণ খেয়াল ছিল না যিশু আর মিঙ্গুকে এক রুমে আটকে রেখে এসেছে, তাই জিমিন বের হওয়ার আগেই বলল, যিশু আর মিঙ্গুকে এক রুমে আটকে এসেছি, তুই গিয়ে ডিস্টার্ব করিস না আবার। জিমিন শুনলো কিনা বোঝা গেল না। দরজা খুলেই আবারও দৌড়। সুগা স্মিত হেসে মাথা নাড়ালো।